আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। রাশিয়া বলেছে তাদের সেনারা পশ্চিমাঞ্চলীয় কুরস্ক এলাকায় অনুপ্রবেশকারী ইউক্রেনের একটি সেনাদলকে বিধ্বস্ত করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্তি জানিয়েছে এই অভিযানে ন্যাটো মিত্রদের দেয়া অস্ত্র ব্যবহার করছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে বলেছেন, কুরস্ক অঞ্চলের ক্রেমিয়ানো গ্রামের কাছে ইউক্রেনের যে অন্তর্ঘাত গ্রুপকে ধরাশয়ী করা হয়েছে তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র এবং সুইডেনের তৈরি ছোট অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরেক রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শুক্রবার রুশ বাহিনীর পাল্টা হামলায় ইউক্রেনের 220 সেনার মৃত্যু হয়েছে এবং 19টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। এদিন কয়েকটি এলাকায় ইউক্রেনের বাহিনীর আক্রমণ চেষ্টা রুখে দিয়েছে রাশিয়ার বাহিনী। যদিও কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি। কুরস্কের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, ইউক্রেনের বাহিনী সেখান থেকে একটি সেতু ধ্বংস করেছে এবং হামলার ফলে ওই অঞ্চল থেকে 20,000 বাসিন্দাকে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। গত সপ্তাহে হঠাৎ করে সীমান্ত পার হয়ে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে পড়ে ইউক্রেনের একটি সেনাদল। তারা কয়েকদিনের মধ্যে রাশিয়ার সুৎজা নামের একটি শহর দখল করে নেয়ার দাবি করে। শহরটি কুরস্ক অঞ্চলের প্রাকৃতিক গ্যাসের কেন্দ্র হিসেবে পরিচিত। গত 2 বছর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এটি রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা। ইউক্রেনের বাহিনীকে ঠেকাতে মস্কো স্পেশাল ইউনিট পাঠিয়েছে। এছাড়া বিশাল এলাকা জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, এবারের অভিযানে সব মিলিয়ে কুরস্কে আসা ইউক্রেনের 2860 সেনা নিহত হয়েছে। এছাড়া ধ্বংস করা হয়েছে 41টি ট্যাঙ্ক এবং 40টি সাঁজোয়া যান। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে কাতারের রাজধানী দোহায় চলা আলোচনা স্থগিত হয়ে গেছে শুক্রবার। তবে মধ্যস্থতাকারীরা আগামী সপ্তাহে এই বিষয়ে আবারও আলোচনায় বসবেন। এই প্রক্রিয়ায় গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধের অবসান এবং অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে চুক্তি সইয়ের প্রচেষ্টা চালাচ্ছেন তারা। যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর এক যৌথ বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন যুদ্ধবিরতি নিয়ে এক নতুন প্রস্তাব পেশ করেছে। এতে সমঝোতার কিছু পয়েন্ট রয়েছে এবং এটি মতপার্থক্য কমিয়ে এনেছে, যা দ্রুত কোনো চুক্তি কার্যকর করতে পারে। মধ্যস্থতাকারীরা বলেছেন, এই প্রস্তাব নিয়ে কাজ করে যাবেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, আলোচনায় এখন ফলাফল বেরিয়ে আসা, মানুষের জীবন রক্ষা, গাজার মানুষের মধ্যে স্বস্তি আনা এবং আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনার পর্যায়ে রয়েছে। হামাসের সিনিয়র কর্মকর্তা ইজ্জাত আল রিশককে মধ্যস্থতাকারীরা যা বলেছিলেন সেই বিষয়ের উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ইসরায়েল আগের আলোচনায় সম্মত হওয়ার বিষয়ে মেনে চলেনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর আগের যে কোনো সময়ের তুলনায় এখন তা চুক্তি সইয়ের খুব কাছাকাছি পৌঁছেছে। বাইডেনের প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, সাম্প্রতিকতম মধ্যস্থতার প্রচেষ্টায় কয়েক মাসের মধ্যে বর্তমানে সবচেয়ে ফলপ্রসূ হওয়ার পর্যায়ে রয়েছে। এটি সম্পন্ন করার আশা নিয়ে আগামী সপ্তাহে কায়রোয় আবারও আলোচনার টেবিলে বসবেন মধ্যস্থতাকারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরও বলেন, গত 48 ঘণ্টায় আলোচনাকারীরা সবাই মতৈক্যে পৌঁছেছেন। এখন এই আলোচনার ইতি টানতে সত্যিকার অর্থেই নতুন উদ্যম দেখা যাচ্ছে। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 315তম দিন ছিল গত শুক্রবার। এদিনও যথারীতি উপত্যকার বিভিন্ন পয়েন্টে দখলদার সেনাদের উপর হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা মধ্য গাজার নেতজারিম এলাকায় ইসরায়েলি বাহিনীর অবস্থানের উপর 114 মিলিমিটার রাজুম রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের মিফতাহিম কমপ্লেক্স এলাকায় সেনা অবস্থানের উপরেও রকেট হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। এছাড়া ইসরায়েলি বাহিনীর নিরিম সেনা ঘাঁটিতে স্বল্প পাল্লার রকেট ছোড়া হয়েছে। এদিন খান ইউনিস শহরে আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাদের উপর হামলার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। খান ইউনিসের পূর্ব দিকে এই হামলাটি করা হয়। ভিডিওতে দেখা যায়, একটি ভবনের ভেতরে থাকা ইহুদিবাদী সেনাদের উপর আত্মঘাতী ড্রোন পাঠিয়ে হামলা চালানো হয়। এবারের যুদ্ধে গাজার প্রতিরোধ সংগঠনগুলোর কাছে আত্মঘাতী ড্রোন খুব একটা দেখা যায়নি। এই ধরনের ড্রোন বিস্ফোরক বোঝাই হয়ে শত্রুর উপর আছড়ে পড়ে। একমুখী এই ড্রোন হামলার পরে আর ফিরে আসে না। যুদ্ধক্ষেত্রে আত্মঘাতী ড্রোনের প্রচলন হয়েছে ইরানের হাত ধরে। এবারের যুদ্ধে ইরানের মিত্র হিজবুল্লাহ ইসরায়েলে অনেকবার আত্মঘাতী ড্রোনের হামলা চালিয়েছে। তবে হামাসের হাতে আত্মঘাতী ড্রোন কিভাবে এসেছে সেটি স্পষ্ট নয়। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস জানিয়েছে, তাদের যোদ্ধারা নেতজারিম এলাকায় ইসরায়েলি সেনাদের উপর একটি
107 মিলিমিটারের রকেট হামলা চালিয়েছে। এই হামলা আল কুদস ব্রিগেডসের সাথে অংশ নিয়েছে আব্দুল কাদের আল হুসেইনি নামের একটি প্রতিরোধ ইউনিটের যোদ্ধারা। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা শুক্রবার উত্তর ইসরায়েলের সেনা অবস্থান লক্ষ্য করে 8 দফা হামলা চালিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং জনগণের সাথে সংহতি প্রকাশ করে এসব হামলা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকেই হিজবুল্লাহ হামলা শুরু করে। রাত 1:15 বিরকেত রিশা সেনা ঘাঁটিতে টহলরত একদল সেনার উপর গাইডেড মিসাইল হামলা করা হয়। হামলাটিতে সরাসরি টার্গেটে আঘাত এনেছে এবং নিশ্চিতভাবেই সেনাদের হতাহতের ঘটনা ঘটেছে। রাত 2:30টার পর মেতাত মিলিটারি ব্যারাক লক্ষ্য করে চালানো হয় আরেক দফা রকেট হামলা। এরপর সকাল 6:30টায় জাল আল দেইর সেনাঘাঁটি লক্ষ্য করে ফালাক মিসাইল ছোড়ে হিজবুল্লাহ সেনারা। রাওয়া সেনাঘাঁটিতে আর্মার্ড ব্যাটালিয়নের হেডকোয়ার্টার লক্ষ্য করে এক ঝাঁক আত্মঘাতী রকেট পাঠিয়েছে হামলা চালানোর জন্য। এই হামলায় ঘাঁটির ওই অংশে ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর দিয়েছে হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া। দিনের শেষ দিকে আল জৌরা ঘাঁটিতে রকেট হামলায় এবং আল আসি ঘাঁটিতে আর্টিলারি হামলা চালানো হয়। ইমাদ 4 নামে নিজেদের ভূগর্ভস্থ একটি ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ। বিশাল এই ঘাঁটিটি সংগঠনটির একটি মিসাইল ঘাঁটি বলে জানিয়েছে ফিলিস্তিনি বিষয়ক সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল। ঘাঁটিতে প্রচুর রকেট লঞ্চার এবং মিসাইল দেখা গেছে। ভূগর্ভস্থ এই ঘাঁটির আকার এতই বড় যে অনায়াসে এর ভিতরে বড় আকারের ট্রাক চলতে দেখা যায়। এছাড়া ঘাঁটির টানেল ধরে প্রচণ্ড জোরে মোটরসাইকেল চলতে দেখা যায় যোদ্ধাদের। ভিডিওর সাথে ইংরেজি, আরবি এবং হিব্রু ভাষায় একটি বার্তা দিয়েছে হিজবুল্লাহ, যাতে বলা হয়েছে এখন লেবাননের প্রতিরোধ যোদ্ধারা জনবল, অস্ত্র, অভিজ্ঞতা এবং সাহসিকতায় পূর্বের যে কোনো সময়ের চেয়ে এগিয়ে রয়েছে। এতে বলা হয় হিজবুল্লাহর এই মিসাইলগুলো প্রস্তুত এবং মোতায়েন অবস্থায় রয়েছে। কঠোর গোপনীয়তার সাথে এগুলো টার্গেটের দিকে মুখ করে আছে। ভিডিও বার্তায় আরও বলা হয় প্রতিরোধ যোদ্ধাদের হাতে এখন পারসিনশন এবং নন পারসিনশন গাইডেড মিসাইল রয়েছে। কাজেই লেবাননের ওপর আরেকটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে ইসরায়েলকে এমন পরিণতি ভোগ করতে হবে যা তারা কল্পনাও করেনি। ভিডিওতে একযোগে ডজন খানেক মিসাইল বহনকারী ট্রাক ঘাঁটি থেকে বের হতে দেখা যায়। আল মায়াদিনের খবরে বলা হয় ইমাদ 4 নামের ঘাঁটিতে রয়েছে বাইরের বিশ্বের সাথে যোগাযোগের অত্যন্ত সুরক্ষিত পদ্ধতি, যার মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘাঁটির যোদ্ধারা মিসাইল হামলার নির্দেশনা পেতে পারেন। ঘাঁটিতে লজিস্টিক্স, কনস্ট্রাকশন, সিকিউরিটি সহ বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা টিম রয়েছে। একটি সূত্র জানিয়েছে এই ঘাঁটিতে আছে একটি ফিল্ড হসপিটাল, যেটি এর বাসিন্দাদের 8 মাস থেকে 1 বছর পর্যন্ত চিকিৎসা সেবা দিতে সক্ষম। হিজবুল্লাহ এমন একটি সময়ে এই ঘাঁটির ভিডিও প্রকাশ করল যখন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত আমোস হোচেস্টেইন লেবাননের রাজধানী বৈরুত সফর করছেন। তিনি সব পক্ষকে সতর্ক করে দিয়ে বলেছেন গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি করার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কলকাতার আরজি কর হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভারতে 24 ঘন্টার জন্য কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। সংগঠনটির ঘোষণা অনুযায়ী শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত সব ধরনের নন ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস বন্ধ রাখা হবে। হাসপাতালের আউটডোরেও চিকিৎসা দেওয়া হবে না, অর্থাৎ জরুরি পরিষেবা ছাড়া 24 ঘন্টায় সব রকম সেবা দেওয়া থেকে বিরত থাকবেন চিকিৎসকরা। বুধবার রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। গত এক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন জায়গায় দফায় দফায় চলছে বিক্ষোভ, কর্মবিরতি। শুধুমাত্র কলকাতা বা রাজ্য নয়, দেশ জুড়ে চিকিৎসকরা আরজি করের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। গত সপ্তাহে কলকাতার আরজি কর সরকারি হাসপাতালের সেমিনার হল থেকে ধর্ষণ এবং হত্যার শিকার 32 বছর বয়সী নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার পর নিরাপত্তার দাবিতে আন্দোলন তীব্র হয়। ভারত জুড়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করেন। কলকাতা, মুম্বাই, এমনকি রাজধানী দিল্লি ও অন্যান্য আরও কয়েকটি নগরীতে চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেন। বিভিন্ন রাজনৈতিক দল, সমাজসেবী এবং সংস্কৃতি কর্মীরাও এই বিক্ষোভে যুক্ত হয়েছেন। রাজপথে নেমে এসেছেন নারীরাও। তাদের দাবি দ্রুত ঘটনার সাথে জড়িতদের বিচারের পাশাপাশি নারীদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পবিত্র কোরআন নাজিল হওয়ার স্থান হীরা গুহায় সাধারণ মানুষ যেন আরও সহজে যেতে পারেন, সেজন্য সেখানে কেবল কার সিস্টেম তৈরি করবে সৌদি আরব। দেশটির আশা 2025 সালে এই সেবা চালু হবে।
কেবল কার সাধারণ দর্শনার্থীদের ঐতিহাসিক হীরা গুহায় নিয়ে যাবে। এই গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত, আর এটির উচ্চতা 634 মিটার। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতেই আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী পেয়েছিলেন। হীরা গুহা যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সৌদি সরকার। কেবল কার সিস্টেম তৈরির বিষয়টি এই পরিকল্পনারই অংশ। বিখ্যাত জাবালে নূর পাহাড়ে হীরা গুহাটি অবস্থিত, যা আলোর পাহাড় হিসেবেও পরিচিত। পাহাড়টির বৈশিষ্ট্য হলো এটি দেখতে উটের কুঁজের মতো। এছাড়া পাহাড়টিতে অনেকগুলো খাড়া ঢাল রয়েছে, যে কারণে দর্শনার্থীদের পক্ষে ঐতিহাসিক স্থানটিতে যাওয়া কষ্টকর। কেবল কার তৈরি হলে অসুস্থ এবং বৃদ্ধরাও হীরা গুহা পরিদর্শন করতে পারবেন। হীরা গুহায় একসঙ্গে 5 জন মানুষ বসতে পারেন। এটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি এবং ইসলামের ইতিহাস। এখানে ধ্যানমগ্ন থাকা অবস্থায় বিশ্বনবীর কাছে পবিত্র কোরআনের বাণী নিয়ে আসেন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।